আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকের এই পর্বে আমরা ত্রয়োদশ অধ্যায়ের পাঠ্য বই অনুশীলনীর বর্ণনামূলক প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো দেখো আমাদের বর্ণনামূলক প্রশ্ন আছে কি ৫টা। তো আমরা দেখি যে প্রথমটা কি বলতেছে দেখো। আচ্ছা ১ নম্বর যে পরিবারের অর্থনৈতিক কাজ উদাহরণ সহ ব্যাখ্যা করো। কি বলতেছে? পরিবারের অর্থনৈতিক কাজ উদাহরণ সহ ব্যাখ্যা করতে বলতেছে। তো আমরা বলতেছে কি পরিবার সমাজের একটি কি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এমন দেখো একসময় পরিবারই ছিল সকল অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রধান কেন্দ্র। প্রাচীনকালে পরিবারের সদস্যরা নিজেদের প্রয়োজনে মেটানো দেখো নিজেদের প্রয়োজন মেটানোর জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান সহ নিত্য প্রয়োজনীয় প্রায় সকল জিনিস দেখো সব জিনিস কি ঘরে উৎপাদন করত। যেমন চাষাবাদ, পশুপালন, কাপড় বোনা, খাবার সংরক্ষণ ইত্যাদি কাজ পরিবার কেন্দ্রিকভাবে কি সম্পন্ন হতো। আগে কি এগুলোই মানে কি পরিবারের মধ্যে উৎপাদিত হতো। এজন্য পরিবারকে উৎপাদন ব্যবস্থা কি প্রধান বা মৌলিক একক বলা হতো। বিশেষ করে গ্রামীণ সমাজে যৌথ পরিবারের মধ্যে এসব অর্থনৈতিক কাজ সম্মিলিতভাবে পরিচালিত হতো। এখন বলতেছে যে এবং পরিবারের সবাই কি এই কাজে অংশগ্রহণ করত। কিন্তু সময়ের সাথে সাথে সমাজে শিল্পায়ন ও নগরায়নের প্রভাব পড়ায় পরিবারের অর্থনৈতিক ভূমিকায় কি পরিবর্তন ঘটে। বর্তমানে উৎপাদনমূলক কাজের বড় একটি অংশ মিল, কারখানা এবং দোকান ও বাজার ও ব্যাংক বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের মাধ্যমে কি সম্পাদিত হচ্ছে। ফলে পরিবার আর আগের মতো সরাসরি উৎপাদনের সঙ্গে সংযুক্ত নেই। কি পরিবার এখন উৎপাদনের সাথে তেমন একটা কি যুক্ত নেই। এখন দেখো যে সবার প্রয়োজনে সবাই কি বাইরে থাকছে। এখন পরিবারের সদস্যরা বিভিন্ন পেশায় নিয়োজিত হয়ে বাইরে কাজ করে আয় উপার্জন করতে থাকে। দেখো এই কারণে আধুনিক সমাজে পরিবারের উৎপাদনের কি আয়ের একক পরিবর্তনে একক হিসেবে কি বিবেচনা করা হয়। বর্তমানে পরিবারের প্রধান অর্থনৈতিক দায়িত্ব হলো কি পরিবারের সদস্যদের চাহিদা পূরণের জন্য আয় করা আর আয় সঞ্চয় করা এবং সেই আয় সঠিকভাবে কি ব্যয় করা। পরিবারের উপার্জিত অর্থের মাধ্যমে খাদ্য, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, পোশাক সহ নানাবিধ প্রয়োজন মেটানো কি হয়। পাশাপাশি ভবিষ্যতের নিরাপত্তার জন্য সঞ্চয় করার বিষয়টি কি পরিবারের একটি কি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কাজ। দেখো কি বলতেছে, এটা হচ্ছে কি পরিবারের একটা কি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কাজ। তাছাড়া আমাদের দেশে গ্রামীণ সমাজে কি বলতেছে দেখো যে আমাদের দেশে কি বলতেছে তাছাড়া আমাদের দেশের গ্রামীণ সমাজে কৃষিভিত্তিক পরিবারগুলো এখন কৃষি অর্থনীতির মূল চালিকা শক্তি হিসেবে কি কাজ করছেন। কৃষি পরিবারগুলো জমি চাষ, ফসল উৎপাদন, পশুপালন এবং কৃষি পণ্য বাজারজাতকরণের মাধ্যমে দেশের অর্থনীতিতে কি গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এছাড়াও পরিবারকে কেন্দ্র করে নানান ধরনের কুটির শিল্প গড়ে উঠেছে, যেমন হস্তশিল্প, তাঁত শিল্প, বাঁশ ও কাঁসার শিল্প, মাটির শিল্প ইত্যাদি। এসব শিল্প পরিবার ভিত্তিক পরিচালিত হয় এবং বহু মানুষের কি কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করে। দেখো এখন এই জিনিসগুলো কি আমরা দেখছি পরিবার ভিত্তিকও হয়ে থাকে। তো সার্বিকভাবে বলা যায় যে সময়ের পরিবর্তনের ফলে পরিবারের অর্থনৈতিক কাজের কি ধরন বদলালেও পরিবার এখন সমাজ ও রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আচ্ছা এরপরে ২ নম্বর দেখো ২ নম্বর কোশ্চেনটা কি। আচ্ছা বলছে তোমার পরিবারের কার্যাবলীর মধ্যে কোন কাজগুলো অর্থনৈতিক কাজ ব্যাখ্যা করো। বলতেছে তোমার পরিবারের কোন কার্যাবলীর মধ্যে কোন কাজগুলো অর্থনৈতিক কাজ। বলতেছে মানব সমাজে পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিস্তৃত। পরিবারকে সমাজের মৌলিক একক বলা হয় কারণ মানুষের জন্ম থেকে শুরু করে তার শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশ পরিবারেই কি ঘটে থাকে। সন্তান জন্মদান, লালন পালন, শিক্ষা প্রদান, সামাজিক মূল্যবোধ শেখানো ও চরিত্র গঠনে পরিবারের অপরিহার্য ভূমিকা পালন করে। দেখো এসব সামাজিক ও মানসিক দায়িত্বের পাশাপাশি পরিবারের অর্থনৈতিক কিছু দায়িত্ব গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করে থাকে। আমার পরিবারের সমাজে ও বসবাসের পাশাপাশি বিভিন্ন অলিখিত কি অর্থনৈতিক কার্যাবলী সম্পূর্ণ করে আসছে। তো দেখো এগুলো কি সম্পূর্ণ করে আসছে। আচ্ছা দেখো বলতেছে মানব সমাজে পরিবারের ভূমিকা অত্যন্ত কি গুরুত্বপূর্ণ বিস্তৃত। আমরা জানি বলতেছে পরিবারকে সমাজের মৌলিক একক বলা হয়। পরিবারকে কি বলা হয়? পরিবারকে সমাজের মৌলিক একক বলা হয় কারণ মানুষ জন্ম থেকে শুরু করে তার শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশ কি পরিবারের মধ্যেই ঘটে থাকে। আচ্ছা দেখো এটা আমরা একটু পড়লাম। তো এরপরে বলতেছে দেখো যে অলিখিত অর্থনৈতিক কার্যাবলী সম্পূর্ণ করে আসছে বিভিন্ন। এখন এর মধ্যে কি কি আছে? প্রথমটাকে বলতেছে দেখো চাকরি। তো আমাদের পরিবারের প্রধান অর্থনৈতিক কাজ হলো কি বাবার চাকরি। কি বাবার চাকরি। দেখো তো তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে একজন দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে কি কর্মরত আছেন। তার নিয়মিত উপার্জনই আমাদের পরিবারের প্রধান আয়ের উৎস। বাবার উপার্জিত অর্থ দিয়ে পরিবারের সদস্যরা খাবার, পোশাক, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সহ দৈনন্দিন প্রয়োজনীয় সব খরচ মেটানো হয়। পরিবারের আর্থিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে বাবার চাকরির ভূমিকা অত্যন্ত কি গুরুত্বপূর্ণ। এরপরে কি আছে দেখো, এরপরে আছে কি জমি জমা। কি আছে? জমি জমা আছে। আচ্ছা বলতেছে পৈতৃক সূত্রে প্রাপ্ত বাবার কিছু জমি জমা রয়েছে যা আমাদের পরিবারের আরেকটি কি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ। এসব জমিতে বর্গা চাষিরা নিয়মিত চাষাবাদ করে। ফসল উৎপাদনের পর তারা নির্দিষ্ট অংশ বাবাকে প্রদান করে। এই প্রাপ্ত ফসল পরিবারের খাদ্য চাহিদা পূরণে ব্যবহার করা হয় অথবা প্রয়োজন অনুযায়ী কি বাজারে বিক্রি করা হয়। এই অর্থ উপার্জন করা হয়।
বলতেছে জমিজমা থেকে প্রাপ্ত এই আয় পরিবারের আর্থিক ভারসাম্য রক্ষা কি যে সহায়ক ভূমিকা পালন করে আসছে, আমরা জানি। এরপরে কি বলতেছে, আচ্ছা এরপর আছে দেখো সেলাই কাজ। তো আমার মা সংসারের দৈনন্দিন কাজের পাশাপাশি অবসর সময়ে সেলাই মেশিনের কাজ করেন। তারপরে বলতেছে আশেপাশে প্রতিবেশী ও পরিচিতদের কাপড় সেলাই করে তিনি কিছু অতিরিক্ত আয় করেন। এই আয় পরিবারের খরচ মেটাতে সাহায্য করে এবং সংসারে তার অবদানকে কি আরো দৃশ্যমান করে তোলে। বলতেছে এর মাধ্যমে পরিবারের অর্থনৈতিক কর্মকাণ্ডেও নারীর গুরুত্বপূর্ণ ভূমিকাও প্রতিফলন ঘটেছে। এবং বলতেছে আমরা দুই ভাই বোন বর্তমানে পড়াশোনায় নিয়োজিত থাকায় সরাসরি কোনো অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হতে পারিনি। তবে আমার তবে আমরা নিয়মিত পড়াশোনার মাধ্যমে নিজেদের যোগ্য করে তুলেছি, যাতে ভবিষ্যতে কর্মজীবনে কি প্রবেশ করে পরিবারের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারি। এভাবে সামাজিক, শিক্ষাগত ও অর্থনৈতিক কার্যাবলী সমন্বয়ের মাধ্যমে আমরা পরিবার সমাজে একটি দায়িত্বশীল পরিবার হিসেবে কি ভূমিকা পালন করে যাচ্ছে। আচ্ছা এরপরে ৩ নম্বর কোশ্চেন কি বলতেছে, বলছে যে তোমার গ্রামে যে ধরনের পরিবার দেখা যায় তা ব্যাখ্যা করো। কি বলতেছে, আমার গ্রামে যে ধরনের পরিবার দেখা যায়। তো গ্রামীণ সমাজ ব্যবস্থায় পরিবার সমাজের কি যে পরিবার মানুষের সামাজিক জীবনের কেন্দ্রবিন্দু হিসেবে কি কাজ করে। আমার গ্রামে বিভিন্ন বৈশিষ্ট্যের পরিবার দেখা যায়। তো পরিবারকে স্বামী স্ত্রীর সংখ্যা, কর্তৃত্বের ধরন, আকার ও বংশানুক্রমে ভিত্তিতে বিচার করলে আমাদের গ্রামে একাধিক ধরনের পরিবার অস্তিত্ব দেখা যায়। প্রথমত দেখেছে যে স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে বিচার করলে আমাদের গ্রামে প্রধানত এক পত্নী পরিবারই বেশি দেখা যায়। বলতেছে অধিকাংশ পরিবারের একজন স্বামী ও একজন স্ত্রীকে কেন্দ্র করে পরিবার জীবন কি পরিচালিত করছে। একজন স্ত্রী এবং একজন স্বামী। তবে সমাজ ও ধর্মীয় প্রথার কারণে কদাচিৎ দু একটি বহুপত্নী পরিবারের কি অস্তিত্ব দেখা যায়, যদিও ধরনের পরিবারের সংখ্যা খুবই কি কম। আচ্ছা এরপরে বলতেছে দ্বিতীয়ত কর্তৃত্বের দিক থেকে আমার গ্রামে মূলত পিতৃপ্রধান পরিবার কি প্রচলিত। কি পিতৃপ্রধান, এখানে পরিবারের সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও গ্রহণের ক্ষমতা সাধারণত পিতা, স্বামী বা পরিবারের বয়োজ্যেষ্ঠ পুরুষ সদস্যের হাতে কি ন্যস্ত থাকে। দেখো যে পিতা মানে কি পুরুষ হচ্ছে কি সর্বপ্রকার হচ্ছে সর্বক্ষমতার অধিকারী থাকে। পরিবারের আর্থিক বিষয়, সন্তানদের শিক্ষা, বিবাহ সহ নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পুরুষ সদস্যদের কর্তৃত্ব লক্ষ্য করা যায়। এরপরে তৃতীয়ত কি বলতেছে, আচ্ছা তৃতীয়ত পরিবারের আকারের ভিত্তিতে আমার গ্রামে প্রধানত ৩ ধরনের পরিবার দেখা যায়। কি আকারের ভিত্তিতে, একক পরিবার, যৌথ পরিবার ও বর্ধিত পরিবার। বলতেছে একক পরিবার সাধারণত পিতামাতা ও তাদের অবিবাহিত বা অপ্রাপ্ত সন্তানকে একত্রে বসবাস করে। যৌথ পরিবারে বিবাহিত পুত্র ও তার স্ত্রী ও সন্তানরা পরিবারে পিতামাতার সঙ্গে একই সংসারে বাস করে এবং পরিবারের সকল কাজ পিতামাতার কর্তৃত্বে পরিচালিত হয়। আবার বর্ধিত পরিবারে পিতামাতা তাদের সন্তানী, পুত্রবধূ এবং কখনো কখনো নাতি নাতনি সহ আরো আত্মীয় স্বজন একসঙ্গে বসবাস করে। আচ্ছা চতুর্থত কি বলতেছে, বংশানুক্রম ও বাসস্থানের ভিত্তিতে। কি বলতেছে, বংশানুক্রম ও বাসস্থানের ভিত্তিতে আমাদের গ্রামের পরিবারগুলো তো প্রধানত পিতৃসূত্রীয় এবং পিতৃবাস পরিবার, অর্থাৎ বংশ পরিচয় সাধারণত পিতার দিক থেকে নির্ধারিত হয় এবং বিবাহের পর স্বামী স্ত্রী বাড়িতে কি বসবাস করে। তো এই ধরনের পরিবার কি আমাদের পরিবারে গ্রামে আমরা দেখতে পারি। আচ্ছা এরপরে বলতেছে সার্বিকভাবে বলা যায় যে আমার গ্রাম পারিবারিক জীবন এখন ঐতিহ্যবাহী গ্রামীণ সমাজ ব্যবস্থার দ্বারা পরিচালিত। তো পরিবারগুলোতে পিতৃতান্ত্রিক হচ্ছে কর্তৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও আত্মীয়তার বন্ধন স্পষ্টভাবে কি বিদ্যমান, যা গ্রামীণ সমাজের স্থিতিশীলতা বজায় রাখতে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আচ্ছা এরপরে চতুর্থ নম্বর কি বলতেছে, দেখো 4 নম্বর, যে ব্যক্তির সামাজিকরণে খেলার সাথীর ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা করো। মানে কি ব্যক্তির সামাজিকরণে যে সহপাঠীর ভূমিকা চাইছে। এখন দেখো বলতেছে ব্যক্তির সুষ্ঠু সামাজিকরণে খেলার সাথীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবার ও বিদ্যালয়ের বাইরে খেলার সাথীরা কি শিশুর সামাজিক জীবনের প্রথম বাস্তব ক্ষেত্র তৈরি করে। খেলার সাথীদের সঙ্গে মেলামেশার মাধ্যমে শিশুর মধ্যে ধীরে ধীরে নেতৃত্ব, দলগত কাজ, দায়িত্ববোধ এবং কি আত্মনিয়ন্ত্রণ ও পারস্পরিক শ্রদ্ধাবোধের মতো গুরুত্বপূর্ণ গুণাবলী বিকশিত হয়। খেলাধুলা ও দলগত কর্মকাণ্ডে অংশগ্রহণের ফলে শিশু অন্যদের সঙ্গে মিলেমিশে কাজ করতে শেখে এবং সামাজিক আচরণের মৌলিক নিয়মগুলো কি করে আয়ত্ত করে। আচ্ছা এরপরে বলতেছে খেলার সাথীদের মধ্যে কখনো কখনো মতবিরোধ ও দ্বন্দ্ব সৃষ্টি হয়, তবে এই দ্বন্দ্ব শিশুর জন্য ক্ষতিকর নয়, বরং এসব পরিস্থিতির মধ্যে দিয়ে শিশু সহযোগিতা, সহনশীলতা, ধৈর্য ও সরলতার গুরুত্ব বুঝতে শেখে। বলতেছে দ্বন্দ্ব দেখা দিলে তা কিভাবে শান্তিপূর্ণভাবে সমাধান করতে হয়, এই দক্ষতা শিশুর ব্যক্তিত্ব গঠনে সহায়তা ভূমিকা পালন করে। ফলে শিশু ভবিষ্যৎ
জীবনে নানা মত পার্থক্য ও মোকাবেলায় সক্ষম হয়ে ওঠে। বলছে যে খেলার সাথীদের সঙ্গে মেলামেশার মাধ্যমে ব্যক্তি নিজের আচরণের ভালো ও মন্দ দিক সম্পর্কে সচেতন হতে পারে। সাথীদের কাছে থেকে দেখো, যে সাথীদের কাছ থেকে সে সরাসরি প্রশংসা কিংবা সমালোচনা শুনতে পায়, যা তার আচরণকে সংশোধনে সহায়তা করে। দেখো এগুলো কি আচরণকে আমাদের সংশোধনে সহায়তা করে থাকে। এরপরে বলতেছে যে এ ধরনের মুখোমুখি সমালোচনা শিশুকে সমাজে গ্রহণযোগ্য আচরণ সম্পর্কে ধারণা দেয় এবং সামাজিক মানদণ্ড অনুযায়ী চলতে উৎসাহিত করে। এতে শিশুর আত্মসমালোচনার ক্ষমতা বৃদ্ধি পায়। আচ্ছা, এরপরে বলতেছে যে এরপরে কি যে সমবয়সী খেলার সাথীদের আচার আচরণ সাধারণত একই ধরনের হয়। এ কারণে খেলার সাথীদের দলকে একটি ক্ষুদ্র সামাজিক দল হিসেবে কি ধরা হয়। এই দলের নিজস্ব কিছু মূল্যবোধ, নিয়ম কানুন, শৃঙ্খলা ও রীতিনীতি গড়ে উঠেছে, তাই এ দলকে অন্তরঙ্গ বন্ধু দল বলা হয়। কি অন্তরঙ্গ বন্ধু দল বলা হয়। বিশেষ করে শৈশব ও কৈশোরকালে এই বন্ধু দলের আচরণিক প্রভাব ব্যক্তির ওপর কি অত্যন্ত গভীরভাবে দীর্ঘস্থায়ী হয়। এখন দেখো যে কি বললাম যে এই যে আমরা হচ্ছে, আচ্ছা এরপরে বলতেছে খেলার সাথীদের প্রভাবে ব্যক্তি সমাজ স্বীকৃত ভালো মূল্যবোধ, নৈতিকতা ও সামাজিক আচরণ গ্রহণ করতে শেখে এগুলো। আবার কখনো নেতিবাচক আচরণ থেকেও শিক্ষা নিয়ে নিজেকে সংশোধনের সুযোগ পায়। এভাবে খেলার সাথীদের সংস্পর্শে এসে ব্যক্তি ধীরে ধীরে সমাজে একজন দায়িত্বশীল ও সচেতন সদস্য হিসেবে কি গড়ে ওঠে। তো বলতেছে অতএব ব্যক্তির সামাজিকরণ প্রক্রিয়ায় খেলার সাথীদের ভূমিকা যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ সে বিষয়ে কোনো সন্দেহ নেই। পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি খেলার সাথীরাই শিশুর সামাজিক বিকাশে এক অনিবার্য ও শক্তিশালী মাধ্যম হিসেবে কি কাজ করে। তো দেখো এরপরে আমাদের লাস্ট কোশ্চেন একটা 5 নম্বর। তো দেখো 5 নম্বর কোশ্চেনে কি বলতেছে যে গ্রাম ও শহরে বসবাসকারী দুই ছাত্রের সামাজিকরণের বৈসাদৃশ্য তুলে ধরো। তো আমরা জানি যে গ্রাম ও শহরের সামাজিক পরিবেশের পার্থক্যের কারণে সেখানে বসবাসকারী ছাত্রদের সামাজিক প্রক্রিয়ায় স্পষ্ট বৈসাদৃশ্য দেখা যায়। তো আমরা জানি যে পরিবেশ, পারিবারিক সম্পর্ক, তারপরে শিক্ষা প্রতিষ্ঠান, খেলাধুলা ও সামাজিক যোগাযোগ, এসব বিষয়ের ভিন্নতার ফলে গ্রাম ও শহরের শিক্ষার্থীদের সামাজিকরণ বিভিন্নভাবে কি গড়ে উঠেছে। তো গ্রামের শিশু কিশোররা সাধারণত বয়োজ্যেষ্ঠ প্রতিবেশীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলাফেরা করে। প্রতিবেশীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গ্রামের সামাজিকরণ প্রক্রিয়াকে শক্তিশালী করে। বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে তারা সামাজিক মূল্যবোধ, শিষ্টাচার ও নৈতিক শিক্ষা লাভ করে। অপরদিকে শহরের পরিবেশে প্রতিবেশীদের সঙ্গে এমন ঘনিষ্ঠ সম্পর্ক খুব কমই দেখা যায়। শহরের জীবনে মানুষত্ব বেশি ব্যস্ত ও আত্মকেন্দ্রিক হওয়ার সামাজিক যোগাযোগ সীমিত থাকে। এরপরে বলতেছে যে আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে গ্রাম ও শহরের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়। গ্রামে আত্মীয়দের সঙ্গে নিয়মিত দেখা ও সাক্ষাৎ ও পারিবারিক অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ বেশি থাকে, যা শিশুদের সামাজিক বন্ধনকে কি করে, দৃঢ় করে। অন্যদিকে শহরে আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ ও তুলনামূলকভাবে কম হওয়ায় সামাজিকীকরণের সুযোগ কি সীমিত হয়ে পড়ে। তো দেখো এরপরে বলতেছে সামাজিক অন্তরঙ্গ বন্ধুদের সঙ্গে সম্পর্ক গ্রামের শিক্ষার্থীদের ক্ষেত্রে সাধারণত বেশি স্বতঃস্ফূর্ত ও কি আন্তরিক হয়। তো গ্রামের শিশুরা খেলার মাঠ, পুকুর পাড়, খোলা জায়গায় একসঙ্গে খেলাধুলা ও আড্ডার মাধ্যমে কি পারস্পরিক সম্পর্ক গড়ে তোলে। অন্তরঙ্গ বন্ধুদের মাধ্যমে তারা সহযোগিতা, সহনশীলতা, সহমর্মিতা ও নেতৃত্ব গুণ এবং দ্বন্দ্ব নিরসন কৌশল আয়ত্ত করে। পাশাপাশি নীতি জ্ঞান ও সাংস্কৃতিক জীবনেও নানা দিক সম্পর্কে জ্ঞান অর্জন করে থাকে। অন্যদিকে শহরের শিক্ষার্থীরা অধিকাংশ সময় ঘরের ভেতর বা সীমিত পরিসরে অবস্থান করে। প্রযুক্তি নির্ভর জীবনযাপনের কারণে তাদের সরাসরি সামাজিক যোগাযোগ তুলনামূলকভাবে কি কম হয়। ফলে বন্ধুদের প্রভাব শহরের শিক্ষার্থীদের সামাজিকীকরণে অনেক সীমাবদ্ধ হয়ে পড়ে। এরপর বলতেছে দেখো শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রেও গ্রাম ও শহরের শিক্ষার্থীদের সামাজিকরণের পার্থক্য দেখা যায়। তো বাংলাদেশের শহর এলাকায় কিন্ডারগার্টেন, তারপরে আন্তর্জাতিক স্কুল, প্রি ক্যাডেট সহ নানা বৈশিষ্ট্যের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যা গ্রামের বিদ্যালয়গুলোর তুলনায় ভিন্ন ধরনের পরিবেশ সৃষ্টি করে। তো এসব বিদ্যালয়ের অনেকগুলোতে সহশিক্ষাক্রমিক কার্যক্রম সীমিত থাকে। অনেক ক্ষেত্রে খেলাধুলা, বিতর্ক, সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা জাতীয় ও আন্তর্জাতিক দিবস যথাযথভাবে কি উদযাপিত
উদযাপিত কি হয় না এগুলোতে। কিন্তু এসো দেখো যে কিন্তু শহরগুলোতে এগুলো দেখো শহরের স্কুলগুলোতে এগুলো বেশি হয়ে থাকে। বলছে এছাড়াও শহরের অনেক বিদ্যালয়ে খেলার মাঠ, বাগান, পুকুর সহ প্রাকৃতিক পরিবেশের অভাব রয়েছে। এসব কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ না পাওয়ায় শিক্ষার্থীদের সামাজিক দক্ষতা, আচরণিক পরিবর্তন ও নেতৃত্ব গুণের বিকাশ অনেকাংশে কি ব্যাহত হয়। অন্যদিকে গ্রামের বিদ্যালয় ও সামাজিক পরিবেশ শিক্ষার্থীদের এসব গুণাবলী অর্জনে তুলনামূলকভাবে বেশি সহায়তা করে। সার্বিকভাবে বলা যায় গ্রামীণ পরিবেশে শিক্ষার্থীদের সামাজিকরণ হয় বেশি স্বাভাবিক। কি হয়? বেশি স্বাভাবিক হয়। এরপরে আন্তরিক ও পারস্পরিক নির্ভরশীলতার মাধ্যমে কি হয়? আন্তরিক ও পারস্পরিক নির্ভরশীলতার মাধ্যমে। আচ্ছা বলতেছে এরপরে যে অপরদিকে শহরে পরিবেশের আধুনিক সুযোগ সুবিধা থাকলেও সামাজিক সম্পর্কের সীমাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের সামাজিকরণ প্রক্রিয়ায় ভিন্নতা ও কিছু ঘাটতি লক্ষ্য করা যায়। তো এই বৈসাদৃশ্য গ্রাম ও শহরে বসবাসকারী দুই ছাত্রের সামাজিকরণে কি স্পষ্টভাবে প্রতিফলিত হয়। তো দেখো এরই মাধ্যমে আমরা কি যে ত্রয়োদশ অধ্যায়ের আমাদের কি পাঠ্য বই অনুশীলনী যে বর্ণনামূলক প্রশ্ন উত্তরগুলো ছিল এগুলো কি শেষ করলাম। তো পরবর্তী তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।